তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। নিখিল শাহকে যখন বোম মেরে হত্যা করে, সেই সময় রেণুপ্রিয় সেন এবং আমাদের এই লালটু দাস সহ আমরা এখানে এসেছিলাম। অতএব বিজেপি এখানে ফোকটের লড়াই লড়ছে না, রক্ত দিয়ে, জীবন দিয়ে ভরতপুরকে বাঁচাবার লড়াই, টিয়াকে বাঁচাবার লড়াই লড়ে যাচ্ছে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা অনেক লড়াই করেছি, আগামী দিনের লড়াই আমরা করব। আমরা চাই লড়াই নীতির লড়াই হোক, আমরা চাই লড়াই মানুষের সামনে উপযুক্ত যে নীতি প্রস্তুত করে তার লড়াই হোক। কিন্তু তৃণমূল কংগ্রেস যে লড়াই লড়তে চাইছে, বিজেপির কার্যকর্তাদের ভয় দেখিয়ে, তাদের মারধর করে, ঘর বাড়ি ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টির মুখ আটকাবার চেষ্টা করছে। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লেয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। তাই পরিষ্কার বলতে চাই, রাজনীতি করুন, মঞ্চ খাটান, মাইকে লাগান, বিজেপির বিরুদ্ধে বলুন, আপনারা লিফলেট ছড়ান, বিজেপির বিরুদ্ধে বলুন। কিন্তু যদি মনে করেন গুন্ডাবাজি করে পশ্চিম বাংলার দখলে রাখবো, সেই দিন আপনাদের শেষ। কারণ আপনাদের পরিষ্কার বলে দিচ্ছে, 2026 পার হবে না, 2026-এর আগেই গোটা তৃণমূলের অর্ধেক জেলখানায় ঢুকে যাবে। তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, এটা আমি পরিষ্কার আপনাদের বলতে চাই। কি চালাচ্ছে রাজ্যটাকে সারা দেশের কাছে হাস্যাস্পদ করেছে। 22 তারিখ রাম মন্দির তৈরি হচ্ছে, দেশের মধ্যে এক ঐতিহাসিক ঘটনা। সারা বিশ্ব তাকিয়ে আছে। যখন রাম মন্দির তৈরি হচ্ছিল না, তখন এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল চিৎকার করত, বিজেপির ইলেকশন এজেন্ডায় রাম মন্দির নেই কেন? তাহলে কি রামকে আপনারা ছেড়ে দিয়েছেন? যখন আমরা রাম মন্দির বলি না, ওরা রাম মন্দির নিয়ে চিৎকার করে। আজ যখন আমরা রাম মন্দির তৈরি করে ওদের দেখিয়ে দিচ্ছি, বিজেপি যা বলে তাই করে। আর তখন রাম মন্দিরের ডাক পাওয়ার পর মমতা ব্যানার্জি বলছে আমি যাব না, সোনিয়া গান্ধী বলছে আমি যাব না। আজকে যদি এটা একটা মসজিদ নির্মাণ হতো আর মমতাকে ডাক দিত, মমতা বলতে পারত আমি যাব না, মমতা হিসাব করে দৌড়াতো মসজিদ উদ্বোধনে। কোন রাজনীতি চলছে? চিনুন এদের। এরা হিন্দু নয়, এরা হিন্দু হয়ে হিন্দুর শত্রু, এরা আধা মুসলমান।
কেউ কেউ তো বলে পুরো মুসলমান। আপনাদের মনে নেই এই পশ্চিম বাংলার বুকে দুর্গা পূজা মায়ের বিসর্জন হবে, হঠাৎ মমতা ব্যানার্জি আদেশ দিলেন দুর্গা প্রতিমার বিসর্জন হবে না। কেন হবে না? মহরমের প্রসেশন যাবে, দুর্গা মা প্যান্ডেলে বন্দি থাকবে, মহরমের প্রসেশন যাচ্ছে আর প্যান্ডেলে দাঁড়িয়ে দুর্গা মা দেখছে আমি আটকা, মহরম চলছে। কার্তিককে গণেশকে ডেকে মা দুর্গা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে একটু খোঁজ নিয়ে দেখ, ভুল করে আমরা বাংলায় আসার বদলে বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক বলছে, না মা, বাংলাদেশ নয়, এটা পশ্চিম বাংলা। অর্থাৎ মা দুর্গা প্যান্ডেলে আটকা পড়ে রইল। এ মহা পাপ করবার পর যখন মমতা ব্যানার্জি বুঝতে পারল অসুর ধ্বংসকারী মা এই জাতীয় অসুরকে ক্ষমা করবে না, সেই কারণে এখন ক্ষমা চাইতে হবে। কোথায় ক্ষমা চাইবে? বাংলার কোন মন্দিরে গেলে যদি মুসলমান ভাইরা জেনে ফেলে তাহলে তো আর চালাকির রাজনীতি চলবে না। সেই কারণে কায়দা করে গেলেন উড়িষ্যায়, নবীন পট্টনায়কের সাথে মিটিং এর ছলে উড়িষ্যায় গিয়ে ভাবলেন কাক ভরে সূর্যদেব ওঠার আগে চলে যাব জগন্নাথ দেবের মন্দিরে, বাবা জগন্নাথের পায়ে মাথা ঠেকালে এ পাপ থেকে মুক্তি পাবো। ভোরবেলা আলো ফোটার আগে মমতা সোজা চলে গেলেন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে গিয়ে চুপি চুপি সবে মাত্র প্রথম সিঁড়িতে পা রাখবে, ওপরে দাঁড়িয়ে থাকা পুরোহিত বলছে, দাঁড়ান ম্যাডাম, আপনি আগে আসবেন না, এটা হিন্দু মন্দির, এতে মুসলমানের প্রবেশ নিষেধ। চিৎকার শুরু করলেন বিজেপি ষড়যন্ত্র। সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করলো সেই পুরোহিতকে, আরে উনি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, তাকে আপনারা মুসলমান বললেন কি করে? বলে আমরা তো বাংলায় যাই, পশ্চিম বাংলায় যেখানে এই দিকে তাকাই গাছের মধ্যে ঝুলছে হিজাব পরা মমতা, লাইট পোস্টে ঝুলছে বোরকা পরা মমতা, কোথাও রাস্তায় টানানো আছে নমাজ পড়া মমতা। অতএব আমরা বুঝবো কি করে? আমরা ভেবেছি উনি হয়তো মুসলমান ধর্ম নিয়ে নিয়েছে। আমি আপনাকে বলছি মুসলমান ধর্ম নিলে কোনো আপত্তির কোনো কারণ নেই, কিন্তু এই আধা মুসলমান যেগুলো সেগুলো সর্বনাশকারী, অতএব এদেরকে আপনারা চিনুন। তাই আমি পরিষ্কার বলতে চাই, এই সমস্ত নেতারা নেত্রীরা তারা পশ্চিম বাংলার বাসীকে আপনাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে। তাই আজকে পশ্চিম বাংলার সব দিক দিয়ে পেঁচাচ্ছে। অমর্ত্য সেন আজকে বলছে পশ্চিম বাংলায় বিপজ্জনক ধর্ম নিয়ে রাজনীতি। আমি অমর্ত্য সেনকে বলবো এই ওকালতিটা মমতা ব্যানার্জির কাছে করুন। ধর্ম নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি। আমরা যেটা করি, রাম আমাদের আস্থা, রাম মর্যাদা পুরুষোত্তম, রাম আমাদের দেবতা, নারায়ণের অবতার। আমরা আমাদের দেবতাকে শুধু পুজো করি, মমতার মতো নাটক করি না। এক বর্ণ নামাজ জানে না, অথচ সবার সামনে বসে নামাজ পড়ে আল্লাহকে ডাকার নাটক করে। অর্থাৎ মুসলমান ভাই, আল্লাহকে নিয়ে নাটক করা এটা কি শোভনীয়? এটা কি মুসলমান ধর্ম পারমিট করে? হাদিস কি বলছে? হাদিস পরিষ্কার বলছে, কোন যদি অমুসলমান সে যদি নামাজ পড়ে রোজা রাখার চেষ্টা করে
সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। অতএব মুসলমানের সবচেয়ে বড় শত্রু হাদিস মতে মমতা ব্যানার্জি। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এরা পশ্চিম বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজ বিজেপিকে আটকানোর জন্য সবাই মিলে জোট বাঁধছে যে সিপিএম কে আপনারা এত লড়াই করে, এত ত্যাগ স্বীকার করে তৃণমূলের নেতৃত্বে তাড়ালেন। সেই তৃণমূল এখন সিপিএম কে এক বগলে, কংগ্রেসকে আরেক বগলে নিয়ে চলতে চাইছে। আর অধীর চৌধুরী লাইন লাগিয়ে দিয়েছে তৃণমূলে, কারণ মমতা ব্যানার্জি ভিক্ষে না দিলে অধীর চৌধুরী এখান থেকে জিততে পারবে না। আর সেই কারণে মমতা ব্যানার্জির ভিক্ষে দেওয়ার জন্য অধীর চৌধুরী লাগাতার চেষ্টা করে যাচ্ছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছি, শুনে রাখুন অধীর বাবু, মমতা থাকুক, সিপিএম থাকুক আর কংগ্রেস থাকুক, কান খুলে শুনে নিন, আগামী দিন আপনি কারো সাহায্য নিয়ে জিততে পারবেন না। ভারতীয় জনতা পার্টি এবার বহরমপুরে পদ্ম ফুল ফোটাবে আপনার চোখের সামনে। আমরা বহরমপুর শহর দখল করেছি, আগামী দিন গোটা বহরমপুর দখল করব। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, আজকে দেখুন আজকে বিজেপিকে আটকাবার জন্য তিন পক্ষ আজকে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাতে ভীত নই, কারণ আমরা জানি জনগণ আমাদের সাথে আছে, আমাদের জোট মানুষের সাথে। অতএব মানুষ যখন আমাদের সাথে আছে, আমরা এদেরকে তুচ্ছ খড়কুটাকে আমরা বিন্দু মাত্র ভয় পাই না। আর আইএনডিএ জোটের অবস্থা দেখেছেন, নীতিশ কুমারকে বলেছে আপনি গাড়ির ড্রাইভার হন, নীতিশ বলছে না না, এই জোটের প্রধান আমি হতে পারবো না। মমতা বলছে আমাকে একবারও ডাকলো না, মমতার নাম কেউ উচ্চারণ করে না, মমতা ভাবে আমার নাম সব বলবে, আমি বিরাট নেত্রী। কিন্তু আইএনডিএ জোটের একটা পার্টিও মমতার নাম বলে না, কারণ সবাই বুঝে গেছে এ জিনিস সংসারে ঢোকালে কি প্রলয় নাচন হবে। এটা বুঝতে পেরে আইএনডিএ জোটের কেউ মমতার নাম বলে না। আর গোসা করে মমতা আজকের যে আইএনডিএ মিটিং, সে মিটিংকে বয়কট করে দিলেন। এই তো শুরু হয়েছে খেলা। মোদির বিরুদ্ধে লড়বে, মোদির বিরুদ্ধে জোট তৈরি করবে। আপনাদের নিজেদের কোনো ঠিকানা নেই, নিজেদের কোনো আদর্শ নেই। এই আদর্শহীনতা একদল চোরেদের জোট কি অবস্থা হয় তা 5 রাজ্যের নির্বাচনে দেখিয়ে দিয়েছে মানুষ। মানুষ বলছে আইএনডিএ বানাও আর যাই বানাও, মানুষ বিজেপির সাথে আছে, মোদিজির সাথে আছে। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, এখানে যদি উন্নয়ন করতে হয় মোদিজি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। এখানে আন্ডারপাস কালকেই কাজ শুরু হতে পারে। রাজ্য সরকারকে বলুন আন্ডারপাসের উপযুক্ত ব্যবস্থা করতে। এখানে আন্ডারপাসে বাধা দিচ্ছে রাজ্য সরকার। রেলমন্ত্রীর কাছ থেকে পরিষ্কার আমরা জেনেছি, রাজ্য সরকারের জমির উপর যে আন্ডারপাসের আছে তার পারমিশন নিয়ে রাজ্য সরকার বাধা তৈরি করছে। অধীর চৌধুরী এখনো বলছে, এতদিন বলেনি কেন? এতদিন অধীর চৌধুরীর লম্বা চওড়া কথা কোথায় ছিল? সেই কারণে আমি আপনাদের বলতে চাই, সারা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞ বহরমপুর লোকসভাতেও হবে, টিআর মাটিতেও হবে। আপনাদের সহযোগিতা চাই। আপনারা 25 বছর ধরে একটা মুখ দেখেছেন, সেই 25 বছর ধরে এক মুখ দেখতে দেখতে আপনারা ক্লান্ত হয়ে গেছে, আপনাদের বিতৃষ্ণা জন্মে গেছে। তাই এবার মুখ পাল্টান। এবার এই বহরমপুরে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়লাভ করিয়ে মোদিজির সরকারকে সমর্থন করুন।
এই আবেদন আমি আপনাদের করতে চাই। অতএব মোদীজির সরকার আরো শক্তিশালী হলে ভারত শক্তিশালী হবে। মোদীজির সরকার শক্তিশালী হলে আপনি শক্তিশালী হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে এসছে। পিসি ভাইপোর ঝগড়া এমনিতেই লেগে গেছে। ভাইপো চাইছে পিসি প্রধানমন্ত্রীর লাইন দেখিয়ে দিল্লিতে আমাকে গদি ছাড়ো, আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসি। আর মমতা বলছে না না, ওই লাইনে আমি হাঁটবো না, যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত থাকবো। অর্থাৎ মমতা গদি ছাড়বে না, অভিষেক গদি ছাড়াবে। এই লড়াই চলছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাগ হওয়ার সম্ভাবনা। অতএব আমি আপনাকে বলছি, সিপিএম এর কি পরিণতি হয়েছে? সিপিএম এর চেয়ে কঠিন পরিণতি তৃণমূল কংগ্রেসের হবে। 2 পয়সা ভিক্ষে দেওয়ার কোনো লোক থাকবে না, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। নির্বংশ হবে তৃণমূল কংগ্রেস, বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। যে পাপ তৃণমূল কংগ্রেস করেছে, কোন একটা ক্ষেত্র বাকি আছে যে ক্ষেত্রের পয়সা চুরি না করেছে? শিক্ষক পদ। যে শিক্ষক সমাজকে শিক্ষিত করবে, ছোট ছোট বাচ্চাদের আগামী দিনের জন্য জীবন তৈরি করবে, তাদের পর্যন্ত পয়সার বিনিময়ে শিক্ষক পদ বিক্রি করে কতগুলো গন্ডমূর্খকে মাস্টার বানিয়ে দিয়ে বাংলার শিক্ষাকে শেষ করে দিয়েছে কর্পোরেশন। তার জন্য চাকরি পদ বিক্রি করেছে। আর যখন সুজিত বোসের বাড়িতে, তাপস রায়ের বাড়িতে যখন ইডি যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে প্রতিহিংসা। তৃণমূল একটা রেকর্ড করে নিয়েছে, যখন ইডি যাবে, সিবিআই যাবে, প্রতিহিংসা। তো প্রতিহিংসায় টাকার পাহাড় বেরো। ভারতবর্ষে শুনে রাখুন, কোন মন্ত্রীর বাড়ি থেকে, কোন মন্ত্রীর ঘর থেকে আজ পর্যন্ত 50 কোটি টাকার পাহাড় বেরোয়নি, যা মমতা ব্যানার্জির সরকারে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়েছে। এ ভারতের ক্ষেত্রে রেকর্ড। ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়েছে, আমলার বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু কোন রাজ্য বা কেন্দ্রমন্ত্রীর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা বেরোয়নি। যারা এই জাতীয় টাকা লুট করেছে, যারা বালি ছাড়েনি, যারা মাটিকে ছাড়েনি, পাথরকে ছাড়েনি, কয়লাকে ছাড়েনি, এমন একটা জিনিসের নাম বলো যা বিক্রির টাকা এরা পকেটস্থ না করেছে। আর সব টাকার ভাগ গেছে কালীঘাট। সেই কারণে এখন কালীঘাটের কাকুকে বোবা বানিয়ে দিয়েছিল, কিন্তু কতদিন বোবা বানাবে, হাসপাতালে কতদিন রাখবে? সেই কাকুর স্বর এখন বেরিয়েছে, ইডি বার করে ছেড়েছে, স্বর রেকর্ড হয়েছে। আর ওই স্বর এখন পরীক্ষায় গিয়েছে। ফরেন্সিক পরীক্ষার পর অনেক কিছু বোমা বিস্ফোরণ হবে। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, মোদিজি পরিষ্কার বলেছিল, আমি খাবো না, কাউকে খেতেও দেব না। অতএব যে চোরেরা পয়সা চুরি করেছে, তাদের পয়সা চোরতে উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। তাই পঞ্চায়েতে যারা চুরি করেছে এতদিন, যারা পঞ্চায়েতের টাকা চুরি করে, প্রকল্পের টাকা চুরি করে, কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করে গাড়ি বাড়ি তৈরি করেছে, আজকে আমি এখানে বলে যাচ্ছি, আমার নাম লিখে নোট করে রাখুন। যারা বাড়ি করেছে জনগণের টাকা চুরি করে, গাড়ি করেছে জনগণের টাকা চুরি করে, ওই এলাকায় দাঁড়িয়ে ওই বাড়ি গাড়িকে নিলাম করিয়ে ছাড়বো। এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। আমি আপনাদের ধন্যবাদ জানাই, যেখানে বিজেপির আপনারা পঞ্চায়েত গঠনে পুরো যোগদান দিয়েছেন। আমাদের প্রধান সহ পঞ্চায়েতের মেম্বাররা তারা জনমুখী কাজ শুরু করেছে। নানান বাধা
সমিতি থেকে আসছে, পয়সা আটকে দেওয়ার নানা রকম ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা মনে করি কতদিন এই জাতীয় ষড়যন্ত্র করে বিজেপির পঞ্চায়েতের কাজকে আটকাবে? আমরা আপনাদের সেবা করবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেই সেবার কাজকে আমরা চালিয়ে যাব। তাই টিআর সমস্ত মানুষকে আগামী দিন ভারতীয় জনতা পার্টির পাশে থাকবার জন্য ভরতপুর এলাকার সমস্ত মানুষকে বিজেপিকে সমর্থন করবার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।